This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার আজকের অন্যতম বড় খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। শামশেরগঞ্জে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস খুনে যে 13 জন দোষী তাদের সাজা ঘোষণা হলো, যাবজ্জীবন সাজা ঘোষণা হয়েছে। অন্যতম বিরল ঘটনা এমনটা বলা হচ্ছে সরকারি আইনজীবীর তরফে। আমি এই বিষয়ে আমাদের রিপোর্টারের সাথে কথা বলতে চাইবো। কৌশিক রয়েছে, আজ আদালতে কি হলো, কি বলা হলো এই নির্দেশে? কৌশিক, দেখো, যে ঘটনা ঘটেছিল শামশেরগঞ্জে সেটি বিরলতম ঘটনা উল্লেখ হয়েছিল এবং যেটা সরকারি আইনজীবী ছিলেন, সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি কিন্তু বারংবার দাবি করেছিলেন যে এই ঘটনা কোনো একটি নিছক ঘটনা নয়, কারণ একই বাড়িতে তিনবার জমায়েত হয়ে যাওয়া এবং সেই বাড়িতে বারংবার আক্রমণ করা এবং তার বাড়ির যে মেন দরজা সেই মেন দরজা ভাঙচুর করার পর বাড়িতে ফেলে তাদেরকে পিটিয়ে কুপিয়ে খুন করার মতো ঘটনা এবং খুন নিশ্চিত পর্যন্ত সেখানে দাঁড়িয়ে থাকা, এর পরবর্তীতে তাকে যেন হাসপাতালে না নিয়ে যেতে পারে সেই সমস্ত কিছু দিক তিনি তুলে ধরেছিলেন। এবং এর পাশাপাশি যে এই ঘটনা একটা বিরলতম ঘটনা, সেই কারণে অন্যান্য বেশ কিছু ঘটনা সাজার যে ঘটনা ঘটেছিল সেই সব কিছু তুলে ধরেন। কিন্তু এখানে বিচারক সব কিছুর দিক বিবেচনা করে যে 13 জন ছিলেন তাদেরকে যাবজ্জীবন সাজা ঘোষণা করেছেন এবং 15 লক্ষ টাকা জরিমানা, 15 লক্ষ টাকা যেটা রয়েছে সেটা লিগ্যাল সেল বা সরকারিভাবে সেই টাকা দেওয়া হবে। তবে এই ঘটনার পর থেকে কিন্তু খুশি নয়, এই যাবজ্জীবন সাজায় কিন্তু যেমন খুশি নয় হরগোবিন্দ দাস মৃত চন্দন দাসের পরিবারের লোকজন, সেরকম প্রতিবেশীরাও খুশি নয়। প্রতিবেশীরা সকলেই চেয়েছিল যে এই ঘটনায় যে ফাঁসির সাজা হবে, কিন্তু সেই জায়গা থেকে এখানে যে যাবজ্জীবন সাজা হলো, তবে এখানেই যে এই কোর্টেই শেষ হবে এমনটা নয়, আরও তারা উচ্চতর আদালতে যাবেন এমনটা কিন্তু এর আগেই শুভেন্দু অধিকারী যেমনটা জানিয়েছিলেন। তবে যে শামশেরগঞ্জের যে ঘটনা, সেই হিংসার ঘটনা, ওয়াকফ আন্দোলনের নামে যে 12 এপ্রিল ঘটনা ঘটেছিল হরগোবিন্দ দাস এবং 13 জনেরই এগেনস্টে চার্জশিট হয়েছিল। 13 জনের এগেনস্টেই আমরা 38টা উইটনেসকে প্রেস করেছি। 13 জনেরই যাবজ্জীবন হলো এবং ডাকাতির জন্য 10 বছর, কারণ এরা বাড়িতে ঢুকে ওই বাড়ি থেকে অরবিন্দবাবু বাড়ি থেকে চন্দনবাবুর বাড়ি থেকে জিনিসপত্র লুট করেছিল, বাড়িতে দরজা ভেঙে ঢুকে হাউস ট্রেসপাস এগুলো করেছিল, তার জন্য 10 বছর সাজা হলো এবং আমাদের রাইটিংয়ের জন্য 5 বছর সাজা হলো। এবং ভিকটিম যে বাড়ির লোক তাদেরকে 15 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য বললো। এই কেসটা ল্যান্ডমার্ক কেস হয়ে থাকবে আমাদের ইতিহাসে, এই জন্য যে মব লিঞ্চিংয়ের এটা প্রথম কেস যেটা কনভিকশন হলো। গোটা মামলাটা 8 মাসের মধ্যে শেষ হলো এবং রাইটিংয়ের জন্য এটা একটা রেয়ার কেস, কারণ রাইটিংয়ের কেসের কনভিকশন খুব রেয়ার এবং এটা ইন্ডিয়াতে মব লিঞ্চিংয়ের দ্বিতীয় কনভিকশন, প্রথম ইউপি, সেকেন্ড এটা। চলতি বছরে মানে 2025-এ 12ই এপ্রিল এই হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে রাস্তায় পিটিয়ে খুন করা হয়, এমনই অভিযোগ ওঠে। পুলিশ তদন্তভার হাতে নেয়, রাজ্যের তরফ থেকে সিট গঠন করা হয়, তারপরে সিটি তদন্ত করে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সায়ন্ত সেই সময় পৌঁছে গেছিল শামশেরগঞ্জের তৎকালীন পরিস্থিতি কভার করার জন্য। সায়ন্ত, তুমি গেছিলে সেখানে, তুমি সবার আগে পৌঁছে গেছিলে, অভিযোগগুলো তুমি নিয়েছিলে, আমরা এক্সক্লুসিভলি রিপোর্ট করেছিলাম সেই সময়। সিট গঠন হলো, পুলিশ তদন্ত করলো, সিট গঠন হলো, তারপর থেকে তদন্ত কিভাবে এগোলো, কোন পক্ষ কি দাবি করেছিল? দেখো, সিট গঠনের পর থেকে কিন্তু যারা অভিযোগকারী তারা একটা দাবি করে আসছিল যে মূল মাতাকে ধরা হোক। যে 13 জনকে দফায় দফায় গ্রেপ্তার করা হয়েছে, কারণ একেবারে 13 জনকে গ্রেপ্তার করেনি, কখনো 2 জন, কখনো 3 জন করে মোট 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই ঘটনায় যারা মূল উস্কানি দিয়েছিল, কারণ শামশেরগঞ্জে যে ঘটনা ঘটেছিল সেটা কিন্তু একদিনের জন্য ঘটনা ঘটেনি, এটা টানা সেখানে ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছিল এবং জাফরাবাদ এবং আশপাশের যে এলাকা সেইখান থেকে মূলত লোক বেরিয়ে এসে এই জাফরাবাদের এই যে গ্রামের একাধিক বাড়ি রয়েছে সেখানে ভাঙচুর চালিয়েছিল। সেই ঘটনায় কিন্তু মূলত যারা অভিযোগকারী রয়েছে তারা একটা দাবি করছিল যে এই দুই বাবা ছেলে যারা মূল অভিযুক্ত, যারা মূল মাথা, তারা কিন্তু এখনো গ্রেপ্তার হয়নি, তারা কিন্তু এখনো বাইরে রয়েছে, কারণ তারা উস্কানি দিয়েছিল। তারা মূল মাথা হলেও এখনো পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেনি। সিট
তাদেরই গ্রেপ্তার করেছে যাদের অভিযোগের তালিকায় নাম ছিল এবং যাদেরকে এই তদন্তের মধ্যে নিয়ে আসা হয়েছিল। কিন্তু এই অভিযোগকারী পরিবার, অর্থাৎ দুই বাবা ছেলের পরিবারের সদস্যরা কিন্তু আরও বেশ কিছু নাম বলেছিল। যেদিন ঘটনা ঘটেছিল সেদিন কিন্তু আমি যেখানে স্পট সেখানে পৌঁছে সেই পরিবারের পরিজনদের সঙ্গে কথা বলে জানতে পেরেছিলাম এইটা হয়তো কয়েকদিন ধরে উস্কানি দেওয়া চলছিল এবং উস্কানি দিতে দিতে সেই দিন কিন্তু বড় আকার নেয়। আশপাশের একাধিক গ্রামের বাড়ি ভাঙচুর করা হয়েছিল, সেই ছবি কিন্তু আমরা তুলে ধরেছিলাম। এবং শুধু বাড়িঘর নয়, যেভাবে এই দুই বাবা ছেলেকে ঘর থেকে বের করে এনে ভাঙচুর চালানো হয়েছিল তার সেই ছবি কিন্তু গোটা দেশ গোটা রাজ্য দেখেছিল। শুধু তাই না, বাড়ি ঘরের ভেতরে সেই ভাঙচুরের দৃশ্য কিন্তু প্রত্যেকের লোম খারাপ করে দিয়েছিল। এবং এই অবস্থায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী আজকে তো বলেছেন যে তারা আইনি লড়াই লড়বেন। দেখা যাক এরপরে গোটা পরিস্থিতি কোন দিকে যায়, নজর থাকবে আমাদের, সায়ন্ত নজর রাখো। এপ্রিলে একটা নৃশংস ঘটনা ঘটলো, তারপর আদালতের রায় এলো আজ। কিন্তু আদালতের রায় কি আদৌ খুশি? শামশেরগঞ্জের ওই বাবা ও ছেলে যার মৃত্যু হয়েছে তাদের মা, তাদের স্ত্রী কি বলছেন তিনি শোনাবো। ফাঁসি চাইছি। আমার ছেলে স্বামীকে হত্যা করলে এমন করে কেটেছে, ছেলেকে তো একবারে খাসি কাটা করে কেটেছে। আমার স্বামীকে তো একবারে বুককে চিড়ে দিলে, কি দিয়ে যে চিনলে, এই দিয়ে কুড়োল দিয়ে কাটলে কি ভোজালি দিয়ে কাটলে। আমার স্বামীকে লাককে একবারে একটা পাথর ছুড়লে, পাথর ছুঁড়ে এখানে লাক ফেটে গেল। তারপরে আমার এখানে মেলে পাথর ছুঁড়ে একবারে, আর দরজাকে তো কেটে ফেলিয়ে দিলে, একবারে কিছু ছিল না। মমতা যাবে বলে যে রাতে রাতে বলে রাতে একটা সময় পিন কাটা দিয়ে মেরে দুদিকে পাইমার মেরেছে। আপনি ফাঁসি চান, আইনি লড়াই হবে, আমরা আপনার সঙ্গে আছি। একটা পাড়ার লোকের সঙ্গে জমি সংক্রান্ত একটা বিবাদ ছিল, পরিবার একটা বিবাদ ছিল এবং তখন একটা অশান্তির আবহ চলছিল। সেই অশান্তির আবহের সময় সেই রোষটা, পুরনো শত্রুতার, জমি জমা সংক্রান্ত বিবাদগত যে শত্রুতা ছিল, সেই শত্রুতার রোষটা ওনাদের ওপর আছড়ে পড়ে। সেটাই এই পার্টিকুলারলি যে নারকীয় খুনটা হয়েছে তার মোটিভ বলে আমরা জানি। সৈয়দ ওয়াকার রাজা, যিনি সিটের নেতৃত্বে ছিলেন, তিনি সেই টিমের প্রত্যেকটি সদস্য, এসপি জঙ্গিপুর অমিত কুমার শ, তাঁর টিমের প্রত্যেকটি সদস্যকে এই সাফল্যের জন্য অভিনন্দন জানাচ্ছি। এবং একই সঙ্গে স্পেশাল পিপি শ্রী বিভাস চট্টোপাধ্যায়, যিনি অক্লান্ত পরিশ্রম করে এই শাস্তি সুনিশ্চিত করতে মাত্র 9 মাসের মধ্যে এই নারকীয় ঘটনার শাস্তি সুনিশ্চিত করতে সাহায্য করেছেন, তাঁকেও রাজ্য পুলিশের তরফে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। ফাঁসানো হয়েছে রাজ্য সরকারের পুলিশ আমরাকে ফাঁসাচ্ছে। স্যার আমরা নির্দোষী, একদিন আমি একদিন প্রমাণ করবো স্যার যে দোষী প্রমাণ করবো। মমতা সরকার ফাঁসাচ্ছে কথা বলে। 13 জনের যাবজ্জীবন সাজার ঘটনা, কিন্তু সেই সাজার ঘটনায় শুভেন্দু অধিকারী তিনি তীব্র নিন্দা করেছেন রাজ্য পুলিশ এবং আদালতে। তিনি বলেছেন যে এই নিয়ে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে তিনি যাবেন হাইকোর্টে। কি বলেছেন শোনাবো আপনাদের। ওনার পরিবার সহ উইটনেসরা 3 জনকে চিহ্নিত করে দিয়েছিলেন, যারা প্রথম এই হত্যা লীলা পশু কাটার তরবারি দিয়ে খণ্ড খণ্ড করার কাজ শুরু করেছিলেন 3 জন। এবং এই 3 জন এই পরিবারের উপরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে অনেক আগে থেকেই টার্গেট করে রেখেছিল এই পরিবারকে। সিট 4 সিটে সমান দোষী দেখিয়েছেন। টার্গেটটা একটাই, যাতে ফাঁসির সাজা না হয়। উদ্দেশ্য একটাই, ঘরে ভাত খেতেন, জেলে ভাত খাবেন। লক্ষ্য একটাই, এই পাষণ্ডদেরকে বাঁচিয়ে রাখা। লক্ষ্য উদ্দেশ্য একটাই, বছরে 2বার 4বার করে প্যারোলে আসবেন, বাড়িতে যাবেন, কর্ম ধর্ম পালন করবেন, আবার চলে আসবেন। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। কুণাল ঘোষ তিনি পাল্টে কি বলছেন শুনুন। ট্রায়াল হয়েছে, অভিযুক্তদের আইনজীবীরাও সমস্ত কিছু বলেছেন, আবার পুলিশের তদন্ত নিয়ে সরকারি আইনজীবীও বলেছেন। দুপক্ষের তুল্যমূল্য বিচার করে বিচারক দোষী সাব্যস্ত করেছেন। ফলে তদন্তকারীদের যে তদন্ত সেটা সঠিকভাবে হয়েছে বলে প্রমাণিত। এবার বাকিটা তো যেখানে কোর্ট রায় দিয়েছেন তার উপর দাঁড়িয়ে এই ধরনের কমেন্টের পরিপ্রেক্ষিতে কোনো মন্তব্য করব না।
শামশেরগঞ্জের পাশাপাশি কিন্তু আজকে আরও একটা ঘটনা সাজা ঘোষণা ছিল, অবশ্যই হাঁসখালির দিকে 2022-এর যে ঘটনা, নাবালিকাকে গণধর্ষণ এবং তারপরে অমতে তাকে তার শেষকৃত্য কাজ সমস্ত কিছু নিয়ে কিন্তু তৃণমূল নেতার নাম জড়ায়, তার ছেলের নাম জড়ায়, আর আজকে সাজা ঘোষণা হলো। তৃণমূলের তৎকালীন পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গয়ালির 5 বছরের কারাদণ্ড হয়েছে। তৃণমূল নেতার ছেলে সোহেল ওরফে ব্রজ গয়ালি সহ 3 জনের আজীবন কারাবাস, দোষী আরও 3 জনের জেল, 2 নাবালককে 50,000 টাকা বন্ডে জামিন। মহাদেব আমাদের প্রতিনিধি জানাবে আজ আদালতের তরফে পরিষ্কারভাবে কি বলা হয়েছে। মহাদেব, দেখো, আদালতের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে এই ঘটনার সঙ্গে মূল অভিযুক্ত ছিল সোহেল গোয়ালি। এই সোহেল গোয়ালির সঙ্গে তার আর 2 বন্ধু ছিল যারা এই গণধর্ষণের ঘটনায় জড়িত ছিল এবং তাদেরকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তথ্য লোপাট এবং সহযোগিতা করা, ভয় ভীতি দেখানো, এই সকল বিষয় নিয়ে অভিযুক্ত সমর গোয়ালি অর্থাৎ তৃণমূল নেতা সমর গোয়ালিকে 5 বছরের জেলে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। এবং পাশাপাশি আরও যে সকল অভিযুক্তরা রয়েছেন তাদের মধ্যে 2 জনকে 50,000 টাকা জরিমানা এবং 1 বছর নজরদারির মধ্যে রাখা হবে, অর্থাৎ প্রশাসনের কাছে হাজিরা দিতে হবে। আর বাকি যারা রয়েছে তাদের 3 বছর এবং 5 বছর জেল, এমনটাই কিন্তু আদালতের আজকের পর্যবেক্ষণে জানানো হয়েছে। পাশাপাশি দেখো, আদালতের পক্ষ থেকে বলা হয়েছে যে 28 জন সাক্ষী ছিলেন, এই 28 জন সাক্ষীর বয়ান লিপিবদ্ধ করা হয়েছে এবং যে সকল নমুনাগুলি সংগ্রহ করা হয়েছিল সিবিআইয়ের পক্ষ থেকে, অর্থাৎ ফরেন্সিক প্রতিনিধিরা এসে যে সকল নমুনা সংগ্রহ করেছিলেন তার সেই সকল রিপোর্টগুলোকে এদিকে আদালতের যে রায় এলো তাতে খুশি নন নির্যাতিতার মা। তিনি বলছেন ফাঁসি হলে খুশি হতাম। আর কি বলছেন তিনি, শোনাবো। জজের যে সাজা দিয়েছে আমি এতে খুশি না, আমি ফাঁসি হলে আমি একটু খুশি হতাম। আমার যেরকম বুক জ্বলে যাচ্ছে, আমার মেয়ে হারাইছি, সেই ফাঁসি দিলে আমার বুকটা শীতল হতো। বাবা মারা গেল মেয়ের সঙ্গে। জজের যে সাজা দিয়েছে আমি এতে খুশি না, আমি ফাঁসি হলে আমি একটু খুশি হতাম। আমার যেরকম বুক জ্বলে যাচ্ছে, আমার মেয়ে হারাইছি, সেই ফাঁসি দিলে আমার বুকটা শীতল হতো। বাবা মারা গেল মেয়ের সঙ্গে। এদিকে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ নয় দোষীর আইনজীবীর। হাঁসখালি কাণ্ডে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নয় দোষী। রানাঘাট আদালতের রায়কে চ্যালেঞ্জ, দোষী 9 জন। আদালত রায় দেওয়া মানেই সেটাই যে 100% রাইট, কারণ এর উপরে আরও আপার হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, তার মানে এই কোর্টের রায়টাই যে সঠিক তা তো নয়। অনেক সময় তো মানুষের আবেগ আইনের ওপর অনেক সময় ছাপিয়ে যায় আবেগকে। জানি না, আমরা দেখি আপার কোর্টে যাব। যাবজ্জীবন হচ্ছে 3 জনের, এক হচ্ছে ব্রজ গয়ালি, রঞ্জিত মল্লিক এবং প্রভাকর পোদ্দার। 2 জনকে আদালত প্রোহিবিশন অফ গুড অফেন্ডার অ্যাক্টে তাদের 50,000 টাকার বন্ডে মুক্তি দিয়েছেন আজকে, এবং 1 বছরের জন্য তাদের এই গুড বিহেভিয়ার সেটা দেখবেন, প্রোহিবিশন যে অফিসার আছেন তিনি দেখবেন, এবং যদি ঠিক থাকে তারপর তাকে পুরোপুরি মুক্তি পাবে এই মামলা থেকে। আর সমর গয়ালি আর পীযূষ ভক্ত, এদের ওই 500 ভারতীয় দণ্ডবিধির 506 ধারায় 5 বছর সাজা দিয়েছেন এবং 201 ধারায় 3 বছর সাজা দিয়েছেন। আর অংশুমান বাগজিকে 201 ধারায় 3 বছর সাজা দিয়েছেন, মানে হচ্ছে প্রমাণ লোভ। হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের মামলার রায় খুশি নন শুভেন্দু অধিকারী। ভবিষ্যতে আইনি লড়াইয়ের জন্য পরিবারের পাশে থাকার আশ্বাস বিরোধী দলনেতার। আমি ওই জাজমেন্ট দুপুরে দেখেছি, ওটা ফার্স্ট হাফেই হয়ে গেছিল জাজমেন্টটা। আমি বিরোধী দলনেতা বা অ্যাজ এ সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল আই এম নট হ্যাপি। আমি খুশি নই। পরিবার যদি লিগ্যাল ব্যাটেল করে হায়ার জুডিশিয়ারিতে, তাদের আমি অনুরোধও করব লিগ্যাল ব্যাটেল করার জন্য। আর তারা যদি খুব দরিদ্র পরিবার, তা আমরা পরিবারকে বলবো যে লিগ্যাল ব্যাটেল করার জন্য সিনিয়র কোনো লয়ার দরকার হয়, বিজেপি লিগ্যাল টিম থেকেও দেওয়া যেতে পারে। আর ওরা যদি পছন্দের লয়ার দেয় প্রফেশনালি, সেক্ষেত্রে লিগ্যাল ব্যাটেলের যে ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট হবে, ওরা যদি এগ্রি করে আমরা ওদের পাশে দাঁড়াবো। আমি অন্তত ওদের পাশে দাঁড়াবো। হাঁসখালি মামলার তদন্ত করছিল সিবিআই, তাই আগে কেস ডায়েরি, কেস রেকর্ড নিয়ে খোঁজ খবর করা উচিত শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব কুণাল ঘোষের। হাঁসখালি
তো তদন্ত কে ছিল? তদন্ত তো সিবিআই করেছে। তো পিপি কে ছিল? সিবিআই এর পিপি ছিল। তো তাহলে সাজাটা কার আদায় করে আনার কথা ছিল? মূলত সিবিআই এর পিপি। এখন তারা কেস রেকর্ড কি করেছেন না করেছেন সেগুলো তো শুভেন্দুবাবুর উচিত এসব বড় বড় স্টেটমেন্ট দেওয়ার আগে সিবিআই এর কেস রেকর্ড, কেস ডায়েরি এগুলো নিয়ে খোঁজ খবর নেওয়া। আর যেমন খসড়া তালিকা অনুযায়ী নাম এক এক করে প্রত্যেকের শুনানির নোটিশ আসবে। আর দ্বিতীয় দিনে কিন্তু 20 লক্ষ নামে ইতিমধ্যেই নোটিশ জেনারেট করা হয়েছে। অবশ্যই আমরা এই বিষয়ে ডিটেল জানবো আমাদের রিপোর্টারের কাছ থেকে। শ্রাবন্তী সাহা রয়েছে। শ্রাবন্তী, দেখো, প্রায় 30 লক্ষ আনম্যাপড ভোটার রয়েছেন। প্রাথমিকভাবে এদেরকেই প্রথমে নোটিশ ইস্যু করা হবে এবং তারপর 1,36,00,000 কাছাকাছি যে ভোটাররা রয়েছেন তাদেরকে নোটিশ ইস্যু করা হবে। এর মধ্যে 30 লক্ষের মধ্যে প্রায় 20 লক্ষেরও বেশি জেনারেট হয়ে গেছে। কমিশনের বক্তব্য আজকের মধ্যেই প্রায় 30 লক্ষ জেনারেট হয়ে যাবে, অর্থাৎ আপলোড করা হয়ে যাবে। এগুলি পরবর্তী সময় প্রিন্ট আউট করে প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দেবেন বিএলও। ধন্যবাদ। ভোটার খসড়া তালিকায় নো ম্যাপিং বা আনম্যাপড হিসেবে লক্ষ লক্ষ মতোয়ার নাম থাকার সম্ভাবনার কথা জানা যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, যাদের একটা বড় অংশের মা বাবা ঠাকুরদার নাম নেই 2002 এর ভোটার তালিকায়, এবার তাদের ডাক পড়বে শুনানিতে। এই প্রেক্ষাপটে মতোয়াদের নাম বাদ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের। ভারতবর্ষের সরকারকে সহযোগিতা করার জন্য আমাকে যদি এসআইআর ঝেলতে হয় তাহলে ঝেলবো না কেন? আজকে 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? মতুয়াদের কবর খুঁড়ে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন শান্তনু। প্রতিক্রিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর। মতুয়াদের ভোটেই জয়ী হয়েছেন শান্তনু। মতুয়াদের কথা ভাবলে আগেই ইস্তফা দেওয়া উচিত ছিল শান্তনু। যে মতুয়ারা তাকে ভোটে দিয়েছেন এবার ভাবুন, মন্তব্য তৃণমূল সাংসদ। কত বড় সাহস, কত বড় অডাসিটি যে আজকে মতুয়াদের, আজকে যে হরিগুরুচাঁদ আজকে আমাদের ধর্মের এবং আজকে আমাদের সামাজিক অধিকার দিয়েছে, শিক্ষার অধিকার দিয়েছে, সেই পরিবারে জন্মগ্রহণ করে আজকে সে বলছে যে 50 লক্ষ যদি মুসলমান যদি ভোটার কেটে যায়, তার ভিতরে 1 লক্ষ যদি আজকে মতুয়ার ভোট কেটে যায়, তাহলে আমার কোনো আপত্তি নেই। এত বড় সাহসও কাকে দিল, কীভাবে? এর জবাব আগামীকালকে 2টোর সময় মতুয়ারা যে যেখান থেকে পুরো পশ্চিমবাংলা থেকে মতুয়ারা আসবে তার জবাব চাইতে ঠাকুর বাড়িতে, শান্তনু ঠাকুরের বাড়িতে। 24 ঘন্টার মধ্যে বালিগঞ্জে প্রার্থী বদল করলেন হুমায়ুন কবির। কার নাম সেখানে ঘোষণা করা হয়েছিল? নিশা চ্যাটার্জি। এবার তার নাম বদল হয়েছে, কিন্তু এটা বলা হয়েছে যে 7 দিনের মধ্যে বালিগঞ্জে সংখ্যালঘু প্রার্থী কে হবে সেটা তিনি জানিয়ে দেবেন। আমার জানা ছিল না উনি একজন সেলিব্রিটি, এটাই জানতাম। কিন্তু প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা থাকে, সে কি খাবে, কিভাবে চলবে, কি পোশাক পরবে। কিন্তু প্রার্থী ডিক্লেয়ার করার আধ ঘন্টার মধ্যেই টিএমসির বিভিন্ন যে আইটি সেলের বা বিভিন্ন রকম অনলাইনে যেসব ফেসবুকে তেনার কিছু ছবি ভাইরাল হয়েছে, তাতে আমার মনে হয়েছে যে আমার শুরুটা এই ধরনের কোনো ব্যক্তিকে বিধানসভার মতো পবিত্র জায়গায় পাঠানোর জন্য বা আইন প্রণয়নকারী সদস্য হিসাবে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারে। তাই আমি সেটা 24 ঘন্টা যেতে না যেতেই রাত্রেই সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে প্রার্থী রূপে রাখবো না, এবং আমি 1 সপ্তাহের মধ্যে বালিগঞ্জের কোনো একজন মুসলিমকে প্রার্থী হিসাবে তুলে ধরব। ভিডিওটা একটা অজুহাত হচ্ছে। আমি হচ্ছি একটা বেঙ্গলি, নিশা চ্যাটার্জি হিন্দু ব্রাহ্মণ ঘরের মেয়ে।
তো ওনারা চাইবে না কখনোই কি আমি মুসলিম দল উনি যে দেখাচ্ছেন যে মুসলিম সাপোর্টার, এটাতেই বোঝা যাচ্ছে যে উনি শুধুমাত্র শুধু মুসলিমকেই সাপোর্ট করছে, শুধু বাবরি মসজিদের জন্য, আর মুসলিমদের নিয়েই সবকিছু তৈরি হচ্ছে, নাকি কোনো দলটাকে তৈরি করলাম বা আমাদের যে এই দলটার মধ্যে আমার নামটা যে নেওয়ার পর আমাকে বাদ দেওয়া হলো, তো এটার যে আমার যে কেরিয়ার যে বরবাদ হলো তার ভরপাই কে? প্রথম ক্যান্ডিডেট ঘোষণা করেছিল বালিগঞ্জে, তাকে আজ উইথড্র করে দিল, বলে না না ভুল হয়ে গেছে আমার। কার পরামর্শে করেছিল? আইপ্যাকের পরামর্শে। সিইও দপ্তরের সামনে ফের তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ, বারবার নিয়ম বদলে হয়রানির অভিযোগ। কমিশনের নিষেধ সত্ত্বেও অনড় বিএলওদের একাংশ, ব্যারিকেড ঠেলে এগোনোর চেষ্টা তৃণমূলপন্থী বিএলওদের। ছবি দেখাচ্ছি আপনাদেরকে। সিইও দপ্তরের সামনে ফের তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ, বারবার নিয়ম বদলে হয়রানির অভিযোগ। কমিশনের নিষেধ সত্ত্বেও অনড় বিএলওদের একাংশ। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে আশাকর্মীদের বিক্ষোভ। আসানসোলে পুর নিগমের বাইরে অবস্থান বিক্ষোভ, অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে আশাকর্মীরা। পুর নিগম সহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকদের কাছে আবেদন করেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে আশাকর্মীরা। ঘন কুয়াশার হাত থেকে আপাতত মুক্তি, এবার শুকনো শীতের খেলা শুরুর অপেক্ষা। কাশ্মীরে তুষারপাত, জোর বাড়বে উত্তরে হাওয়ার। আগামী 3 দিনে 2-3 ডিগ্রি তাপমাত্রা কমার আশা। বড়দিন থেকে জমিয়ে শীতের পূর্বাভাস। বড়দিনের পরই 13 ডিগ্রিতে নামতে পারে কলকাতার পারদ। 9 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা। আজ কলকাতার তাপমাত্রা 15.2 ডিগ্রি সেলসিয়াস, আলিপুরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি।